শুভেচ্ছা সবাইকে। আমি দেবাশিস। আজকে আমি গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা শুরু করছি। তো বাস্তব সংখ্যা তো এক আলোচনায় শেষ করা সম্ভব নয়, এটি একটি ধারাবাহিক আলোচনা হিসেবে আমি রাখব। তো বাস্তব সংখ্যার আজকে প্রাথমিক আলোচনাটি আমরা শুরু করছি। এই বাস্তব সংখ্যাকে ঘিরে গ্রিক সভ্যতার গণিতেই আমরা দ্বন্দ্ব সংঘাতের ইতিহাস দেখতে পাব। সেগুলো পর্যায়ক্রমে আমার আলোচনার মধ্যে আসবে। তো আজকে আমি প্রাথমিক অংশটুকুই এই ভিডিওতে আলোচনা করছি। তো বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝবো? সোজা কথাই বললে, বাস্তব কোনো পরিমাণ পরিমাপ করতে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় তারাই বাস্তব সংখ্যা। বাস্তব কোনো পরিমাণ বলতে যেমন কোনো কিছুর দৈর্ঘ্য, এটা একটা বাস্তব পরিমাণ। কোনো কিছুর ভর, আয়তন, উষ্ণতা, ভরবেগ, ক্ষেত্রফল, কোণ, এগুলো সবগুলো এক একটি বাস্তব পরিমাণ। তো এই বাস্তব পরিমাণগুলো পরিমাপ করার জন্য যে সংখ্যাগুলো গণিতশাস্ত্রে আমরা ব্যবহার করি তারাই বাস্তব সংখ্যা। তো আমরা দেখব এই বাস্তব সংখ্যার মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ইত্যাদি। ধারাবাহিক পর্যায়ক্রমিক আলোচনায় সেগুলো আলোচনাতে আসবে। আমি চেষ্টা করব এই বিষয়বস্তুগুলো ধারাবাহিক আলোচনাগুলিতে কত স্পষ্ট করে ফুটিয়ে তোলা যায়। তো কিছু কথা প্রথমে বলতেই হয়। আমরা আমাদের দেশের স্কুল পর্যায়ের গণিত বিষয়ে আমরা দেখি, আমরা সংখ্যা নিয়ে অনেকগুলো প্রক্রিয়া করি, যেমন লসাগু, গসাগু ইত্যাদি ইত্যাদি। এই প্রক্রিয়াগুলো কিভাবে আসছে, তার যুক্তিটা কি, তার কারণটা কি, এগুলো আমরা জানি না বলে ধারাবাহিকভাবে পরবর্তীতে বাস্তব সংখ্যার যে গুরুত্বপূর্ণ অংশগুলো, যেমন মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যে গুরুত্বপূর্ণ এবং কন্ট্রাডিক্টরি আলোচনার অংশ, তো সেই অংশগুলো আসলে আমি কন্ট্রাডিক্টরি শব্দটা ইউজ করেছি কারণ আমি যদি বাস্তব সংখ্যার প্রক্রিয়াগুলো গভীরভাবে না বুঝি তাহলে সামনের আলোচনায়, পর্যায়ক্রমিক আলোচনায় যে বিষয়গুলো আসবে, যেমন অমূলদ সংখ্যা বিশেষ করে, সেই অমূলদ সংখ্যার বিষয়গুলো আমাদের কাছে কন্ট্রাডিক্টরি মনে হবে এবং অধিকাংশ ছাত্রের কাছেই এই বিষয়গুলো কন্ট্রাডিক্টরি হিসেবেই রয়ে গেছে। তো আমি চেষ্টা করব বাস্তব সংখ্যার এই সংখ্যার শ্রেণীবিভাগ, যত ধরনের বাস্তব সংখ্যা আছে এই সবগুলো সম্পর্কে যাতে আমার একটি সহজ স্পষ্ট ধারণা আমাদের আসে, কোনো স্ববিরোধিতা যাতে সেখানে না থাকে, সেভাবে যাতে আলোচনাটা আমি করতে পারি, আমি সেটাই চেষ্টা করছি। তো আজকে প্রথমে আমরা বললাম বাস্তব সংখ্যা কি। আবার বলি, বাস্তব সংখ্যা হলো বাস্তব যে কোনো পরিমাণ পরিমাপ করতে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হলো বাস্তব সংখ্যা, সহজ সরল সংজ্ঞা। বাস্তব সংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে কোনো একটি বাস্তব সংখ্যা অবশ্যই অন্য আরেকটি বাস্তব সংখ্যা থেকে হয় ছোট অথবা বড় হবে। অর্থাৎ বাস্তব সংখ্যাগুলোকে সবগুলোকে ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে একটা বাস্তব সংখ্যার সেট বা একটা বাস্তব সংখ্যার একটা সিরিজ বা ধারা তৈরি করা যাবে এবং সেই বাস্তব সংখ্যার ধারাতে প্রত্যেকটি বাস্তব সংখ্যা একটি নির্দিষ্ট অবস্থানে অবস্থান করে। অর্থাৎ অবস্থানটা নিয়ে আমরা কখনো কনফিউশনে পড়ব না। যদি এমন হয় কোনো একটা সংখ্যা আমার সামনে আসলো, আমরা সামনে দেখব সেরকম একটি অবস্থার হয়তো উপক্রম হবে আমাদের সামনে। যদি এমন কোনো সংখ্যা আমাদের সামনে আসে যে তার অবস্থান, সংখ্যা সিরিজে তার অবস্থান সম্পর্কে আমি নিশ্চিত হতে পারছি না, তখন আমার সন্দেহ দেখা দিবে যে এটি কি বাস্তব সংখ্যা নাকি বাস্তব সংখ্যা নয়। তো বাস্তব সংখ্যার প্রথম কথাটা বললাম যে বাস্তব সংখ্যা কি।
বাস্তব যে কোনো পরিমাণ পরিমাপ করতে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় তারাই বাস্তব সংখ্যা, এবং এই প্রতিটি বাস্তব সংখ্যা সিরিজে এক একটি সুনির্দিষ্ট অবস্থান রয়েছে। বাস্তব সংখ্যার প্রথম বিভাগ পূর্ণ সংখ্যা এবং তার একটি অংশ স্বাভাবিক সংখ্যা দিয়েই আমরা আলোচনা শুরু করছি। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? উদাহরণ দিয়ে বললে 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই সমস্ত ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে ন্যাচারাল নাম্বার। আর আমাদের বাস্তব সংখ্যা ইংরেজিতে বলতে হবে রিয়েল নাম্বার। শূন্য কি স্বাভাবিক সংখ্যা? আমরা সংজ্ঞাতেই বলেছি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্য ধনাত্মক সংখ্যাও নয়, ঋণাত্মক সংখ্যাও নয়। শূন্যকে বলা হয় নিরপেক্ষ, চিহ্ন নিরপেক্ষ সংখ্যা। কাজেই শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যা তারাই হবে যারা ধনাত্মক চিহ্ন বিশিষ্ট এবং পূর্ণ সংখ্যা, অর্থাৎ তারা ভগ্নাংশ হতে পারবে না, অমূলত ইত্যাদি হতে পারবে না। শুধুমাত্র ধনাত্মক এবং পূর্ণ সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। আর পূর্ণ সংখ্যা কাকে বলবো? আমি একটু বোর্ডে লিখি। তো স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বললে ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা হলো হোল নাম্বার অথবা ইন্টেজার, অথবা তার একটা জার্মান প্রতিশব্দ হলো জেলিন নাম্বার। তো পূর্ণ সংখ্যাগুলো হলো সকল ধনাত্মক, ঋণাত্মক এবং চিহ্ন নিরপেক্ষ সংখ্যা, যেগুলো ভগ্নাংশ নয়, যেগুলোকে লিখতে প্রতীকের পাশাপাশি পুনরাবৃত্তি করতে হয়। যেমন 1 একটি পূর্ণ সংখ্যা, 2 আরেকটি পূর্ণ সংখ্যা, -1 আরেকটি পূর্ণ সংখ্যা, 1, 2 আরেকটি পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলো লিখতে আমাদের প্রতীকের শুধু পাশাপাশি পুনরাবৃত্তি করতে হয়েছে, উপরে নিচে। যেমন আমরা যদি লিখি 3/7, এটি পূর্ণ সংখ্যা নয়, এটি ভগ্নাংশ, কারণ এটি লেখার সময় আমরা দুটি প্রতীকের উপরে এবং নিচে পুনরাবৃত্তি করে আমরা লিখেছি। তো পূর্ণ সংখ্যা হলো প্রতীক এবং প্রতীকের পাশাপাশি পুনরাবৃত্তি দ্বারা ধনাত্মক, ঋণাত্মক এবং চিহ্ন নিরপেক্ষ সংখ্যাগুলোই হলো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো স্বাভাবিক সংখ্যা। মানুষ যখন সংখ্যা আবিষ্কার করেছে, আমরা আমাদের ধারাবাহিক একটি আলোচনায় সংখ্যা এবং তার আবিষ্কার নিয়ে আলোচনা করেছিলাম। তো মানুষ যখন প্রথম সংখ্যাগুলো যেগুলো আবিষ্কার করেছে সেগুলি আসলে স্বাভাবিক সংখ্যা। মানুষ প্রথম কয়টি, এই বিষয়টি গণনা করার জন্যই সংখ্যা আবিষ্কার করেছিল। 1টি, 2টি, 3টি ইত্যাদি। নিশ্চয়ই -1টি সংখ্যা নিশ্চয়ই হবে না। আচ্ছা, এখানে একটি বিষয় একটু বলা প্রয়োজন, যে অনেকের মনে হতে পারে গণিতের
অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে আমি বাস্তব সংখ্যা বিষয়টি কেন আলোচনায় নিয়ে এসেছি একটু চিন্তা করলেই তো আমরা সহজে বুঝব। গণিতের মূল উপাদানই হলো সংখ্যা। আমরা গণিতের যে কোনো শাখায় যাই, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, ভেক্টর, সিরিজ অ্যানালিসিস, যেখানেই যাই না কেন আমরা অবশ্যই মূল উপাদান সংখ্যার সম্মুখীন হবই। তো কোথাও না কোথাও আমাদেরকে পূর্ণ সংখ্যার সম্মুখীন হতে হবে, কোথাও আমাদেরকে স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, পুনরাবৃত্ত ভগ্নাংশ সংখ্যা, অমূলক সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলোই তো আমাদের গণিতের মূল উপাদান। তাহলে আমি যদি গণিতের মূল উপাদান বাস্তব সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো সম্পর্কে যদি আমি আগে একটি স্পষ্ট ধারণা না পাই, তাহলে আমি তাকে কিভাবে ব্যবহার করব, তার সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি আমি ঠিকমতো জানতে না পারি, তাহলে গণিতের অন্যান্য শাখায় যাওয়াটা কি একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে না? তো আমি চিন্তা করলাম যে গণিতের অনেক গুরুত্বপূর্ণ শাখাগুলোতে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই গণিতের মূল উপাদান সমস্ত বাস্তব সংখ্যা সম্পর্কে একটি ধারণা আমাদেরকে নিয়ে রাখতে হবে। তো এই জন্যই আমি আলোচনাটা শুরু করছি। তো পূর্ণ সংখ্যা, সেখানে ধনাত্মক সংখ্যাও যেমন আছে, ঋণাত্মক সংখ্যাও আছে। তো ঋণাত্মক সংখ্যা বিষয়টা কি? মানুষ একসময় বুঝতে পারল সমস্ত গুণেরই, সমস্ত পরিমাণেরই বিপরীত পরিমাণ আছে, সমস্ত গুণেরই বিপরীত গুণ আছে। তো পরিমাণ যে বিষয়টা আমরা বারবার বলছি, পরিমাণ কিসের আসলে? পরিমাণ হলো গুণের। যেমন ভর, কোনো বস্তুর ভর, এটি একটি গুণ। এই ভর গুণটির একটি পরিমাণ আছে। সমস্ত বস্তুর ভর সমান নয়, অর্থাৎ এই ভর গুণটি তুলনাযোগ্য। কারো ভর কম, কারো ভর বেশি। তাহলে প্রতিটি গুণই, বিভিন্ন বস্তুর প্রতিটি গুণগুলোই আসলে তুলনাযোগ্য। এই তুলনার জন্য যে বিষয়টি মানুষ চিন্তা করেছে তাই হচ্ছে পরিমাণ। অর্থাৎ গুণের তুলনামূলক যে সত্তাটি, যে বিষয়টি বিভিন্ন গুণের মধ্যে স্পষ্ট তুলনা করে দিতে পারে, সেটাই হলো তার পরিমাণ। তো সমস্ত গুণেরই বিপরীত গুণ আছে। যেমন সাদা থাকলে কালো থাকবে, লাভ থাকলে ক্ষতি থাকবে। মানুষ যখন এই বিষয়টা বুঝলো যে সমস্ত কিছুরই বৈপরীত্য আছে, তখন কোনো একটি পরিমাণকে যদি আমি একটি সংখ্যা দিয়ে নির্দেশ করি, তার বিপরীত পরিমাণকে তাহলে আমি কি সংখ্যা দিয়ে নির্দেশ করব? একটা উদাহরণ দিয়ে বলা যাক। ধরা যাক আমাকে বলা হলো একটি কলম 10 টাকা দিয়ে ক্রয় করে 5 টাকা দিয়ে বিক্রয় করা হলো। একজন ব্যবসায়ী একটি কলম 10 টাকা দিয়ে কিনে 5 টাকা দিয়ে বিক্রি করল। প্রশ্ন হলো তার কত লাভ হলো? আমরা সবাই এক বাক্যে বলবো যে তার তো লাভ হয়নি, তার তো ক্ষতি হয়েছে। সে ক্রয় করেছে বেশি টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, আবার বিক্রয় করেছে 5 টাকা দিয়ে। তারও তার ক্ষতি হয়েছে। লাভ হয়েছে কি? হ্যাঁ। আচ্ছা, তারও ক্ষতি কত টাকা হয়েছে? ক্রয় মূল্য 10 টাকা থেকে বিক্রয় মূল্য 5 টাকা বিয়োগ করলে ক্ষতি হচ্ছে 5 টাকা। এটাকে কি আমরা, এই ক্ষতিটাকে কি আমরা লাভ এই শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আমরা বলতে পারবো -5 টাকা লাভ হয়েছে, বা বাংলায় বললে ঋণাত্মক 5 টাকা লাভ হয়েছে। তাহলে ক্ষতিকে যদি আমি ধনাত্মক সংখ্যা দিয়ে চিহ্নিত করি, যেমন এখানে ক্ষতিকে বলেছি আমি 5 টাকা, তাহলে লাভকে আমাকে বলতে হবে -5 টাকা। অর্থাৎ পরিমাণের যেহেতু বিপরীত পরিমাণ আছে, তাহলে কোনো পরিমাণকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে আমরা নির্দেশ করি, তাহলে অবশ্যই তার বিপরীত পরিমাণকে ঋণাত্মক সংখ্যা দিয়ে নির্দেশ করতে হবে। এজন্য যে কোনো পরিমাণ এবং তার বিপরীত পরিমাণ, এই সমস্ত পরিমাণকে নির্দেশ করার জন্য মানুষ ধনাত্মক এবং ঋণাত্মক এই দুই ধরনের সংখ্যাই প্রচলন করেন। তো আমার প্রথম আলোচনা, প্রথম বাস্তব সংখ্যার প্রথম ভিডিওতে আমরা এই বাস্তব সংখ্যার প্রাথমিক দুটো বিষয়, বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার একটি বিভাগ পূর্ণ সংখ্যা এবং তার আরেকটি বিভাগ স্বাভাবিক সংখ্যা, এগুলোর প্রাথমিক ধারণা আলোচনা করলাম। তো ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।